Hello everybody, welcome to the OF Solution. 13th of July 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের পর্বেও আমরা রেগুলার যেমন নিউজ আর্টিকেলস এবং নিউজের উপর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি বা এমসিকিউ চর্চা করছি। আজকের পর্বটিতেও তেমনই কিছু এমসিকিউ এর প্রশ্ন উত্তর মানে কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক এমসিকিউ সাথে ডিটেলস থাকবে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আজকের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কঠিন মনে হতে পারে বিকজ আমি গত দিনে প্রচুর খোঁজাখুঁজির পরে কিন্তু কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি। আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু টাফ আছে, তবে এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। চলো, খুব বাছাই করা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টুডে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটি করব সেটার প্রথম প্রশ্নে দেখা যাক কি বলা হচ্ছে। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কে? যুক্তরাজ্য ইটস মিন ইউনাইটেড কিংডম অথবা ব্রিটেনও তোমরা বলতে পারো। তো সেখানকার পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে যারা রেগুলার ফলো করছো তারা জানো, বেশ কয়েকদিন আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন্স করেছিলাম যে যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার যার নাম কিয়ার স্টামার তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ করার পরে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ড্রি বার্নহ্যাম। অ্যান্ড্রি বার্নহ্যাম ইজ অন দ্য ব্রিঙ্ক অফ বিকামিং ব্রিটেনস নেক্সট প্রাইম মিনিস্টার। তো অ্যান্ডি বার্নহ্যাম তিনি একদমই চূড়ান্ত পর্যায়ে আছেন এবং তিনি পরবর্তীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন, আপকামিং প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন। অ্যান্ড সাথে সাথে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস জেনে রাখো, ইনি কিন্তু লেবার পার্টির একজন সদস্য। 2 নম্বর কোশ্চেন্স, এশিয়ার বৃহত্তম এয়ার শো অ্যারো ইন্ডিয়া 2027 বা অ্যারো ইন্ডিয়া 2027 ভারতের কোন শহরে আয়োজিত হতে চলেছে? এটা একটা ডেয়ার স্টুডেন্টস বায়ুসেনার দ্বারা কন্ডাক্ট করা একটা এয়ার শো। এই এয়ার শোটার নাম অ্যারো ইন্ডিয়া। অ্যারো ইন্ডিয়া 2027 যেটা সেটা অনুষ্ঠিত চলেছে আমাদের ভারতবর্ষের বেঙ্গালুরু শহরে। অ্যারো ইন্ডিয়া 2027 will indeed be the 16th edition of Asia's largest air show. তো অ্যারো ইন্ডিয়া 2027 তার যে এয়ার শো সেটা বেঙ্গালুরুতে হবে এবং এটা 16তম সংস্করণ হতে চলেছে, মানে 2027-এর যেই তোমার হচ্ছে এশিয়াস লার্জেস্ট মানে এশিয়ার বৃহত্তম অ্যারো ইন্ডিয়া এয়ার শোটা হবে। এরপরের প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী 2027 সালের জুলাই মাসে স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ডে একটি উচ্চ স্তরের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন? রিসেন্টলি ভারতবর্ষের একটা বিশেষ প্রতিনিধি দল তারা স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি, সেই ইউরোপের স্পেন, বেলজিয়াম অ্যান্ড ফিনল্যান্ড তিনটেই ইউরোপিয়ান ইউনিয়নেরও সদস্য, এই দেশগুলোতে একটা বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে গেছে যারা আমাদের ভারতবর্ষের জন্য ইনভেস্টমেন্ট এবং ভারতবর্ষের বাণিজ্য কাঠামোর উন্নয়ন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের চুক্তি এবং মৌ স্বাক্ষর করতে পারে। অ্যান্ড এই যে উচ্চ স্তরের ব্যবসায়িক প্রতিনিধি দল গেছে সেটার যিনি সভাপতিত্ব করবেন তিনি হলেন পীয়ূষ গোয়েল, ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের ভারতবর্ষের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী শ্রী পীয়ূষ গোয়েল to lead high-level business delegation to Spain, Belgium and Finland from 13th to 17th July 2026। 13 থেকে 17 জুলাইয়ের মধ্যে এই কিন্তু বিশেষ প্রতিনিধি দলটা তারা স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড ভিজিট করবে। আচ্ছা, এখানে স্পেনের রাজধানী জেনে রাখবে মাদ্রিদ, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আর তিনজনেরই মুদ্রার নাম ইউরো। এস জানকি আম্মা যিনি 2026 সালের জুলাই মাসে পরলোক গমন করলেন বা সম্প্রতিকালে প্রয়াত হলেন, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? এস জানকি আম্মা সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন সঙ্গীত ক্ষেত্রের সাথে যুক্ত। লেজেন্ডারি প্লেব্যাক সিঙ্গার এস জানকি আম্মা ওয়াইডলি রিভিয়ার্ড অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ সাউথ ইন্ডিয়া। তিনি দক্ষিণ ভারতের ব্যাপকভাবে পরিচিত একজন দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য লেজেন্ডারি প্লেব্যাক সিঙ্গার বা সঙ্গীত শিল্পী, যিনি সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 88 ইন মাইসোর, কর্ণাটকের মাইসুরে
88 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন এবং তিনি খুব বিখ্যাত একজন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী। তাকে দক্ষিণ ভারতের শ্রদ্ধার সাথে বলা হয় দক্ষিণ ভারতের নাইটাঙ্গেল। আমাদের ভারতের নাইটাঙ্গেল আমরা বলে থাকি কাকে জানো? সেটা আমরা বলে থাকি সরোজিনী নাইডুকে, কিন্তু দক্ষিণ ভারতের নাইটাঙ্গেল এনাকে বলা হয় এস জানকী আম্মা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সম্প্রতি কাকে তাদের নতুন প্রধান অর্থনীতিবিদ বা চিফ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত করেছেন? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় মাই ডিয়ার স্টুডেন্টস? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। সেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চিফ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সিলভানা তেনরিওরে। IMF appoints Silvana Tenryoro as চিফ ইকোনমিস্ট হেড অফ রিসার্চ। তো তাকে প্রধান অর্থনীতিবিদ এবং তোমার হচ্ছে গবেষণা মানে ইকোনমিস্ট গবেষণার প্রধান হিসাবে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে IMF এ। এরপরে প্রধানমন্ত্রী 2026 সালের জুলাই মাসে একটি ঐতিহাসিক 3 দেশ সফর শেষ করেছেন। তিনি নিম্নলিখিত কোন দেশগুলো সফর করেছেন সম্প্রতিকালে? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফর করেছেন এবং সেই 3টি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ডিয়ার স্টুডেন্ট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ রিটার্ন টু নিউ দিল্লি। তিনি নতুন দিল্লিতে ফেরত এসেছেন আফটার কনক্লুডিং, শেষ করার পরে হিজ 6 ডে 6 দিনের তার সাকসেসফুল অর্থাৎ একটা সফল ভিজিট টু ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। এই 3টি দেশে তার একটা সফল ভিজিটের পরে তিনি ভারতে ফেরত এসেছেন। ইন্দোনেশিয়া দেশের রাজধানীর নাম হচ্ছে জাকার্তা, তাদের মুদ্রার নাম রুপিয়া। অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরা, মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। এবং নিউজিল্যান্ড রাজধানী ওয়েলিংটন, তাদের মুদ্রার নাম হচ্ছে নিউজিল্যান্ড ডলার। এই 3টে জিনিস একটু এক্সট্রা ভাবে জেনে রাখতে হবে, স্ট্যাটিক জিকেতে আমাদের প্রশ্ন হতে পারে। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? বিকজ সেখানে সম্প্রতিকালে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ভিজিট করেছেন। ক্যানবেরা, জাকার্তা, ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের। আচ্ছা, এখান থেকে পরের প্রশ্ন 7 নম্বর কোশ্চেন এখনো আছে। 2026 সালের 56তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড অর্থাৎ 56th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড কোন দেশে সফলভাবে আয়োজিত হয়েছিল মাই ডিয়ার স্টুডেন্টস? সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 56তম আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড সেটা অনুষ্ঠিত হয়েছে কলম্বিয়া দেশে, দক্ষিণ আমেরিকার এই দেশে অনুষ্ঠিত হলো। ইন্ডিয়াস গোল্ডেন সুয়েপ অ্যাপ্ট দ্য 56th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2026 হেল্ড ইন বুকারামাঙ্গা, কলম্বিয়া। তো কলম্বিয়ার বুকারামাঙ্গা বলে একটা শহরে এটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের ভারত কিন্তু সোনা জিতেতে এবং সোনা জিতে প্রথম স্থান অধিকার করেছেন। অল 5 ইন্ডিয়ান স্টুডেন্টস, ভারতের 5টা স্টুডেন্টস উইন গোল্ড মেডেল অ্যাট দ্য 56th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড। ওকে, এখানে ভারত কতগুলি পদক জিতেছে? 5টা কিন্তু গোল্ড মেডেল জিতেছে। আচ্ছা, তাদের নাম কি? প্রথমে আসবে কনিষ্ক জৈনের নাম, পুনে মহারাষ্ট্র থেকে। এবং এরপরে ঋদ্ধেশ আনন্ত বেন্দেলে, তিনি ইন্দোর মধ্যপ্রদেশ থেকে। এবং ঋষিত গর্গ, যিনি দ্বারকা থেকে, নতুন দিল্লির দ্বারকা থেকে কিন্তু বিলং করেন। এরপরে শ্রেষ্ঠ সুরাইয়া মুম্বাইয়ের মহারাষ্ট্র থেকে। অ্যান্ড সাভারিত যোশী, যিনি আহমেদাবাদ গুজরাট থেকে। এই 5জন সম্প্রতিকালে ডিয়ার স্টুডেন্টস ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে জিতেছেন গোল্ড মেডেল। অ্যান্ড আমাদের ভারতবর্ষ উইথ চায়না, ভারত এবং চায়না যৌথভাবে কিন্তু টপ পজিশন এখানে হাসিল করেছে। অলরাইট, এরপরের প্রশ্ন 8 জুলাই 2026 সালে খাদ্য সামগ্রী সরবরাহের একাধিক অভিযোগের ভিত্তিতে FSSAI, ঠিক আছে, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি কোন ডেলিভারি প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়েছে? প্রায় 9টি নোটিশ পাঠিয়েছে সম্প্রতিকালে একটা প্ল্যাটফর্মকে, FSSAI। তো সম্প্রতি সেটা পাঠানো হয়েছে সুইগি ইনস্টামার্টকে।
FSSAI issued 9 notice to সুইগি ইনস্টামার্ট, 9টা নোটিশ পাঠিয়েছে টু সুইগি ইনস্টামার্ট ওভার ফুড সেফটি কমপ্লেন্স। তো বিভিন্ন ধরনের কমপ্লেন্স আসছিল, হ্যাঁ, খাবার খারাপ হয়ে যাওয়া থেকে শুরু করে খারাপ খাবার সরবরাহ ইত্যাদির উপরে। সেই কারণে সম্প্রতিকালে তাদেরকে আমাদের ভারতের যে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া আছে তারা তাদের উপরে 9টা কমপ্লেন কিন্তু ফাইল করেছে, এরপরে নোটিশ ফাইল করেছে। এরপরে আমরা চলে আসব আমাদের আজকের জিকে প্রশ্ন উত্তর সেশনে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 8টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে প্র্যাকটিস করলাম। এরপরে সরাসরি জিকে প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক। এবং TWS একাডেমিতে ব্যাচ লঞ্চ হয়ে গেছে, এসএসসি জিডি এনএম জিএনএম সহ বিভিন্ন ব্যাচ, যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই চেক আউট করো। প্রথম প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী রচিত বিখ্যাত কাব্যের নাম কি? ইনি একজন অন্যতম বিখ্যাত মঙ্গল কাব্যের রচয়িতা। তো সেই বিখ্যাত মঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী, তার রচিত বিখ্যাত কাব্যের নাম চণ্ডীমঙ্গল কাব্য। এই চণ্ডীমঙ্গল রচনার জন্য তিনি কিন্তু কবি কঙ্কন নামেও পরিচিত। তো কাকে কবি কঙ্কন বলা হয় মাই ডিয়ার স্টুডেন্টস? জেনে রাখো, কবি কঙ্কন নামে পরিচিত মুকুন্দরাম চক্রবর্তী। অ্যান্ড এখানে আরো কিছু আমরা বাংলার লোকদেবতাদের উপরে লেখা কিছু উল্লেখযোগ্য স্থানীয় মঙ্গল কাব্যের নাম দেখতে পাচ্ছি, যেটা ভারতবর্ষের বাংলার ইতিহাসে যদি আমরা বলি, মধ্যযুগে যখন বাংলার সুলতানি যুগ চলছিল তখন কিন্তু খুব বেশি বিকাশ লাভ করেছিল, তখনই বেশিরভাগগুলো রচিত হয়েছে। যেমন মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্যের যদি আমরা রচয়িতাদের মধ্যে সবথেকে প্রথম বা আদি একজন লেখকের কবির নাম বলি, তার নাম হচ্ছে কানাহরি দত্ত। আচ্ছা, এরপরে আছে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গলের প্রধান লেখকদের মধ্যে আছে ময়ূর ভট্ট। এবং অন্নদামঙ্গল কাব্যের লেখক বিখ্যাত অন্নদা শঙ্কর, সরি মাফ করবে, অন্নদা শঙ্কর নয়, ভরতচন্দ্র রায়। ভরতচন্দ্র রায় তিনি আরেকটা নামে আমাদের মাঝে পরিচিত, রায় গুণাকার নামে পরিচিত। তাকে রায় গুণাকার উপাধি কে দিয়েছিল জানো? তাকে রায় গুণাকার উপাধি দিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের রাজা, ঠিক আছে, তিনি তাকে, রাজা কৃষ্ণচন্দ্র, তিনি তাকে এই উপাধিটা দিয়েছিলেন রায় গুণাকার। কোন ট্যাক্স সরাসরি রাজ্য সরকার আদায় করে? দ্য ওয়ে অফ সলিউশনকে যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ডিয়ার স্টুডেন্টস। কোন ট্যাক্স সরাসরি, মানে কোন করটা সরাসরি রাজ্য সরকার আদায় করে? অ্যান্সার ভূমি রাজস্ব, যে ল্যান্ড রেভিনিউটা থাকে সেটা রাজ্য সরকার আদায় করে থাকে। বাকি ইনকাম ট্যাক্স, কাস্টমস ডিউটি, কর্পোরেট ট্যাক্স এগুলো কেন্দ্র সরকারের কিন্তু আয়ের প্রধান উৎস। এছাড়া রাজ্য সরকার আরেকটা কর কিন্তু পায় ইনডাইরেক্ট ভাবে, যেটাকে আমরা এসজিএসটি বলি। এসজিএসটি হচ্ছে রাজ্যের আয়ের অন্যতম প্রধান একটা উৎস। এখান থেকে প্রচুর টাকা কিন্তু সরকার কালেক্ট করে থাকে। স্টেট জিএসটি এটাকে বলা হয়। জিএসটির দুটো ভাগ, একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, একটা হচ্ছে স্টেট জিএসটি। প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়? আমাদের ভারতবর্ষের ন্যাশনাল অ্যানিমেল নাম কি? দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে প্রোটেক্ট করার জন্য আমাদের ভারতবর্ষে প্রজেক্ট টাইগার শুরু করা হয়েছিল। অ্যান্ড প্রজেক্ট টাইগার এটা শুরু হয়েছিল কত সালে? 1973-এ। অ্যান্ড এই প্রজেক্ট টাইগারের অধীনে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানকে টাইগার রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করা হয়। প্রথম ভারতবর্ষে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছিল করবেট জাতীয় উদ্যান। করবেট এটা একটা টাইগার রিজার্ভ, এবং আরেকটা হচ্ছে সুন্দরবন। এই দুটো স্থানকে 1973 সালে প্রথম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত করা হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে অনেক স্থানকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষে বর্তমানে টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে 58, 58টি টাইগার রিজার্ভ আছে। তার মধ্যে সব থেকে লেটেস্ট যদি আমরা টাইগার রিজার্ভের কথা বলি, সেটা হচ্ছে মাধব টাইগার রিজার্ভ। ডিয়ার স্টুডেন্টস, মাধব টাইগার রিজার্ভ কোথায় আছে? মাধব টাইগার রিজার্ভটা মধ্যপ্রদেশে অবস্থিত আছে। চলো এরপরে, অরণ্যের অধিকারের রচয়িতাকে?
বিখ্যাত এই উপন্যাস অরণ্যের অধিকার লিখেছেন মহেশ্বেতা দেবী। এছাড়া আরেকটা উপন্যাস আছে সিমিলারলি, যার নাম হচ্ছে আরণ্যক। জানো আরণ্যকের লেখককে? আরণ্যক উপন্যাসটি লিখেছেন যিনি, তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ক্রান্তীয় চিরসবুজ বনভূমি প্রচুর পরিমাণে দেখা যায়? যে গাছে সারা বছর সবুজ পাতা থাকে তাকে আমরা চিরসবুজ উদ্ভিদ বলছি। তো চিরসবুজ উদ্ভিদ কোন অঞ্চলে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাবো? চিরসবুজ উদ্ভিদ বা চিরহরিত উদ্ভিদ ভারতবর্ষের 3টে স্থানে খুব বেশি পরিমাণে দেখা যায়। হুম, চিরহরিত উদ্ভিদ দেখা যায় যে যে অঞ্চলে, তার মধ্যে একটা হচ্ছে উত্তর পূর্ব ভারত, মানে আমাদের নর্থ ইস্টে, মেঘালয়, তারপরে তোমার ত্রিপুরা, মিজোরাম, এই যে জায়গাগুলো আছে, হ্যাঁ, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতে আমরা প্রচুর পরিমাণে চিরহরিত উদ্ভিদ দেখতে পাবো। এছাড়া পশ্চিমঘাট অঞ্চল, বিশেষ করে কেরালা এবং কর্ণাটকের কিছু অংশে আমরা দেখতে পাই চিরসবুজ উদ্ভিদ। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু আমরা চিরসবুজ উদ্ভিদ দেখতে পাবো। ওকে, এটা ইকুয়েটর, মানে আমাদের যে ডেয়ারি স্টুডেন্টস অক্ষরেখা, নিরক্ষরেখা আছে, নিরক্ষরেখার অনেক কাছে অবস্থিত, এখানে আমরা চিরসবুজ উদ্ভিদ দেখতে পাবো। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইওএ এটাকে বলা হয়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় 1927-এ। খুব সুন্দর। আচ্ছা, এর একজন কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট আছেন। এর বর্তমান প্রেসিডেন্ট পদে যিনি আছেন তার নাম পি.টি. ঊষা। আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত স্প্রিন্টার, দৌড়বিদ ছিলেন প্রাক্তন, যাকে আমরা দ্য গোল্ডেন গার্ল বা পায়োলি এক্সপ্রেস নামেও কিন্তু চিনি। সেই পি.টি. ঊষা বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে আছেন বা প্রেসিডেন্ট পদে আছেন। আরেকটা হয় আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, হেডকোয়ার্টার লোজানে আছে। এটা 1894 সালে স্থাপিত হয় এবং এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এর বর্তমান প্রেসিডেন্ট পদে আছেন যিনি, তার নাম ক্রিস্টি কভেন্ট্রি। ক্রিস্টি কভেন্ট্রি, অলরাইট। এরপরে বংশগতির জনক কাকে বলা হয়? কোশ্চেন 7। এদের মধ্যে যাকে আমরা বংশগতির জনক বলি তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। টার্টারিক অ্যাসিড কিসের উপাদান? প্রথমত জেনে রাখো, টার্টারিক অ্যাসিড এটা না একটা বিশেষ ফলে আমরা পাই, সেই ফলটার নাম হচ্ছে তেঁতুল। তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়া আমরা টার্টারিক অ্যাসিড একটা জিনিসে কিন্তু মিশিয়ে থাকি, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে পার্থক্যকে একটু বলে রাখি। বেকিং সোডা মানে হচ্ছে NaHCO3, অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্টস সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বেকিং সোডা নামে চিনি। বিভিন্ন খাদ্য তৈরি করতে এটার ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে এটার ব্যবহার হয়। এবং বেকিং পাউডার, এটারও আমরা ব্যবহার করে থাকি খাদ্য সামগ্রী তৈরি ক্ষেত্রে ব্যবহার করা হয় বেকিং পাউডার। অ্যান্ড বেকিং পাউডারটা আসলে কি? দেখো, বেকিং পাউডারে থাকবে দুটো জিনিস। একটা হচ্ছে প্রথমত বেকিং সোডা থাকবে, যেটাকে আমরা বলছি সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ NaHCO3, তাই তো?
আর প্লাস এর সাথে থাকবে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O6, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সংকেত। এই দুটো মিলিয়ে মানে বেকিং সোডা আর টার্টারিক অ্যাসিড মিলিয়ে বেকিং পাউডার তৈরি হয়, ঠিক আছে। স্বাধীন ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক কে জিতেছিলেন? অ্যান্সার হচ্ছে KD যাদব। 1952-তে জেতেন এবং কুস্তিতে। তিনি কি পদক জিতেছিলেন? 1952-তে কুস্তিতে ব্রোঞ্জ পদক তিনি জিতেছিলেন। ভারতে মোটর গাড়ি শিল্পের রাজধানী হিসাবে কোন শহরটিকে চিহ্নিত করা হয়? ফোর হুইলার বা মোটর গাড়ি শিল্পের রাজধানী হিসাবে পরিচিত চেন্নাই, এটা ভুল আছে, চেন্নাই হবে। চেন্নাইকে আমরা এশিয়ার ডেট্রয়েট বলি। এশিয়ার ডেট্রয়েট বলা হয়। কেন বলা হয়? কারণ এটা মোটর গাড়ি শিল্প কেন্দ্রের জন্য খুব বিখ্যাত, ঠিক আছে। একটা বাড়ির কাজ দিয়ে রাখি, এটা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র বিশাল স্নানাগার পাওয়া গেছে? কমেন্ট বক্সে অবশ্যই এটা জানাবে তোমরা উত্তর করে। সকলকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, টেক কেয়ার, বাই।